কক্সবাজার ঘুরতে এসে কোন কোন জায়গায় যাবেন, কিভাবে যাবেন, আর কোন স্পটটা আগে দেখলে আপনার সময় এবং টাকা দুটোই বাঁচবে, এই নিয়ে কনফিউশনে পড়েননি এমন মানুষ কিন্তু খুব কমই আছে, তাই না? আপনাদের এই কনফিউশন দূর করতেই আমাদের আজকের এই ব্লগ। মাঝখানে বেশ বড় একটা গ্যাপ হয়ে গেছে, জানি আপনারা অনেকেই ভিডিওর জন্য অপেক্ষা করছিলেন আর অনেকে মিসও করছিলেন। আসলে লাইফের ব্যস্ততায় একটু দূরে থাকা হলেও আমাদের কক্সবাজারের গল্পটা কিন্তু এখনও শেষ হয়নি, তাই অনেক দিন পর আবারও সেই নীল জলরাশির টানে। আজকে আমাদের কক্সবাজার ট্রিপের থার্ড ডে, আর আমরা এইমাত্র রেডি হয়ে বের হব। দেখি কোথায় ঘুরতে যাই, আর বিশেষত ফেমাস স্থানগুলোতেই ঘুরতে যাব। কক্সবাজারের গত দিনগুলো তো দারুণ কেটেছে, আর আজকের সকালটাও অসাধারণ। তো আর দেরি না করে আমরা আমাদের রুম লক করে চটজলদি বের হয়ে যাচ্ছি আজকের অ্যাডভেঞ্চারের জন্য। ও, আপনারা যদি আমাদের এই হোটেল রুমের পুরো ডিটেলস জানতে চান তাহলে অবশ্যই আমার পূর্বের এপিসোড দেখার অনুরোধ রইল। যাই হোক, আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি এখন নিচে। এই যে থার্ড দিনের যে প্ল্যানটা করেছি আমরা, তা একটু বেশি স্পেশাল, কারণ আজ আমরা এমন কিছু স্পটে যাব যা মিস করলে কক্সবাজার ট্রিপটাই পুরো অসম্পূর্ণ থেকে যায়। নিচে হোটেলের লবিতে আসতেই বাইরের ঝলমলের রোদটা চোখে পড়লো। আজকের আবহাওয়াটাও কিন্তু সাইট সিইং এর জন্য একদম পারফেক্ট। আমরা এখন অলরেডি হোটেল সি উত্তরার বাইরে। ইয়েস, আমাদের হোটেলটি ছিল হোটেল সি উত্তরা। আর আজকে আমরা আমাদের যাত্রা সঙ্গী হিসেবে বেছে নিয়েছি এই সুন্দর ইজি বাইকটা, আর আমরা উঠে পড়লাম আমাদের আজকের বাহনে। আমরা আজকে সারাদিনের জন্য একটা অটো রেন্ট করেছি, সাইট সিইং করবো, যাবো। তো এখনই আমাদের যাত্রাটা শুরু হলো। অলমোস্ট এখন বাজে কয়টা, 12টা? হ্যাঁ, অলমোস্ট 12:15 মতো। আচ্ছা, 12টা। আমরা এখনই যাত্রা শুরু করলাম। ঘুরবো, অনেক মজা করবো, অনেক চিল হবে, ফান হবে। তো আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো এবং আপনারা দেখতে পাবেন সবকিছু, আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি কি এনজয় করছি। আমাদের অটোটি এখন পার হচ্ছে কক্সবাজারের সবচেয়ে চেনা রাস্তা এবং ব্যস্ততম জায়গা ডলফিন মোড় বা কলাতলি মোড়। আপনারা চাইলে অটো বা সিএনজি বা চাঁদে গাড়ি রিজার্ভ করে সারাদিনের জন্য ঘুরতে পারবেন। যদি আপনারা ফ্যামিলি মেম্বার সংখ্যা কম হয়ে থাকে সেক্ষেত্রে অটো বা সিএনজিটাই বেটার। যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে চাঁদের গাড়ি ইজিলি আপনারা ইউজ করতে পারবেন, অথবা আপনারা চাইলে বাইক রেন্ট করে ঘুরতে পারবেন সারাদিনের জন্য। সেক্ষেত্রে আপনাকে তাদের সাথে ডিটেলস কথা বলে নিতে হবে। মোট কথা হলো যে আপনি যেটাই রিজার্ভ করেন না কেন, আপনাকে অবশ্যই বার্গেন করতে হবে, কারণ এখানে দামটা সিলেক্ট করতে হবে। তবে আপাতত আমাদের যেহেতু লোক সংখ্যা কম, আমরা একটা অটো রেন্ট করেছি। আর ফার্স্ট টাইম আমাকে দেখে বেশ ফ্রেন্ডলি মনে হলো। তিনি আমাদের যথেষ্ট ইনফরমেশন দিবেন, হেল্প করবেন আশা করি, আমাদেরকে সবগুলি স্পট দেখাবেন। সো আপনাদের সুবিধার্থে আমরা আমাদের এই অটো মামার নাম্বারটা দিয়ে রাখবো, আপনারা পরবর্তীতে যোগাযোগ করে তার সাথে যোগাযোগ করে নেবেন। আর ঠিক এই মুহূর্তেই আমাদের অটোটি বাঁক নিল পৃথিবীর দীর্ঘতম আর সুন্দরতম মেরিন ড্রাইভে। বামে আকাশ ছোঁয়া পাহাড়, আর ডানে মাইলের পর মাইল চেনা নীল সমুদ্র। এই অন্তহীন রাস্তা ধরে আমাদের গাড়ি এখন ছুটে চলেছে আজকের প্রথম ডেস্টিনেশনের দিকে। মেরিন ড্রাইভের শুরুটা যদি এত ম্যাজিক্যাল হয়, তাহলে সামনের স্পটগুলো কত সুন্দর হবে বলুন তো। মেরিন ড্রাইভ ধরে কিছুটা পথ আসতেই আমরা হুট করে একটা বিচের সন্ধান পেলাম, যা একদম নিরিবিলি আর শান্ত। আমরা অটো থেকে নেমে বিচের দিকে হাঁটাও শুরু করলাম। সামনে দেখি একটা বাঁশের সাঁকো, আর এই সাঁকো পেরিয়েই আমরা সামনে যাব।
বিচে পা রাখতেই অর্থাৎ কিছুটা দূর হেঁটে যেতেই চোখে যা পড়লো তা দেখে আমরা জাস্ট স্তব্ধ হয়ে গেলাম। একটু ভালো করে লক্ষ্য করুন, কতগুলো কাঁকড়া একসাথে যেন গালিচাই রূপ নিয়েছে। ইয়েস, এগুলো হলো কক্সবাজারের বিখ্যাত লাল কাঁকড়া। এই সুন্দর বিচে একসাথে এত লাল কাঁকড়ার ঝাঁক দেখা পাওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার। ধরতে পারছো? হ্যাঁ, গত থেকে ধরলাম। কামড় দেয় না? দেবে এই যেগুলার থেকে। এই আসতে আল্লাহ, তোমার কত সাহস! আইফোন 16 Pro Max। কাঁকড়াদের সেই অদ্ভুত ম্যাজিক দেখে আমরা আবারও আমাদের রোড ট্রিপ শুরু করলাম। আমাদের অটোটি মেরিন ড্রাইভের রাস্তা ধরে যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন আমরা রূপকথার কোনো রাজ্যে ঢুকে যাচ্ছি। রাস্তার দুপাশে সারিবদ্ধ সুপারি বাগান। সত্যি বলতে এই জায়গাটার ভাইব এত জোস যে মনেই হয় না আমরা বাংলাদেশে আছি। আচ্ছা, এই সুন্দর ভিউ দেখতে দেখতে একটা ইম্পর্ট্যান্ট ইনফো আপনাদের দিয়ে রাখি, যা আপনাদের কক্সবাজার ট্রিপে খুবই কাজে আসবে। যেমন আমরা সারাদিনের জন্য আমাদের এই অটো বা ইজি বাইকটি রেন্ট করেছি, আর এর রেন্ট পড়েছে মাত্র 1000 টাকা। অফ সিজন বা অন সিজনে যদিও ওই ভাড়াটা একটু আপ ডাউন করতে পারে, আমি মনে করি শেয়ার গাড়ির চেয়ে রিজার্ভ গাড়ি নিয়ে সারাদিন নিজের মতো করে ঘুরতে যাওয়াটাই বেস্ট অপশন হবে। ও আর একটা কথা, আজকের ব্লগে কিন্তু আমরা ইনানি বিচকে আর নতুন করে ফোকাস করছি না, কারণ আমাদের প্রিভিয়াস এপিসোডে ইনানির অলমোস্ট সব কিছু ডিটেলস কভার করা আছে। ইনানিতে কিভাবে একদম লো বাজেটে বেস্ট হোটেল এক্সপিরিয়েন্স পাবেন, সেই সাথে খাওয়া দাওয়া ও ঘোরার সব ইনফরমেশন কিন্তু আগের পার্টগুলোতে শেয়ার করেছি। সো আপনারা যারা এই ভিডিওগুলো মিস করেছেন, আপনাদের সুবিধার জন্য আমি উপরের আই বাটনে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম, জাস্ট চেক ইট আউট। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts আমরা এইমাত্র পাতোয়া টেকে আসলাম এখানকার সৌন্দর্যটি উপভোগ করার জন্য। সো দেখতে পাচ্ছি পেছনে বড় বড় ঢেউ আসছে। সো কাছে গিয়ে দেখি কি অবস্থা হয়। এখানকার পানিগুলো বেশ স্বচ্ছ, মানে আমরা যতই কক্সবাজার মেইন সুগন্ধা বিচ থেকে এদিকে আগে গেছিলাম ইনানি টেকনাফের এরিয়ার দিকে, তত সমুদ্র পানি নীল আর স্বচ্ছ দেখাচ্ছিল। সো এদিকের পানিটা অনেক ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, এখন আমরা নিচে যাই, একটু বিচে সময় কাটাই। অটো থেকে নেমে এখন আমরা হেঁটে যাচ্ছি মেইন বিচের দিকে। দূর থেকে সমুদ্রের গর্জন আর বাতাসের সাউন্ড যেন আমাদের ওয়েলকাম করছে। এই যে সমুদ্রের কাছাকাছি যাওয়ার এক্সাইটমেন্টটা কিন্তু আসলে এক অ্যামেজিং এক্সপিরিয়েন্স। Oh my god, just look at this view. বিচে পা রাখতে চারপাশের এই সিনটা দেখে আমাদের চোখ একদম জুড়িয়ে গেল। ইনানির পাথরগুলো যেখানে একটু ছড়ানো ছিটানো, পাটুয়া টেকের এই প্রবল পাথরের রাজত্ব যেন একটু বেশি ইউনিক। এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড়, মানে এই দৃশ্যগুলো শুধু এই ইনানির দিকে আসলেই পাওয়া যাবে। কক্সবাজারের অন্য বিচগুলোতে যেখানে প্রচণ্ড পরিমাণে ক্রাউড থাকে, পাটুয়া টেক সেখানে একদম শান্ত। সমুদ্রের এই গর্জন আর এক চিলতে নির্জনতা আমাদের এই থার্ড দিনের জার্নিটা, অর্থাৎ কক্সবাজারের থার্ড দিনের আজকে এই জার্নিটাকে একদম মেমোরেবল বানিয়ে দিল। এখানে সবাই তাদের আপন মানুষ, প্রিয় মানুষ, বন্ধু বান্ধবের সাথে এসেছে, সবাই সবার মতো করে অনেক মজা করছে। ও এই পাটুয়া টেকের বিচটাকে কিন্তু অন্য কথায় ঝিনুক বিচও বলা যায়, কারণ এখানে প্রচুর পরিমাণে ঝিনুক শামুকের ছড়াছড়ি। আচ্ছা, আপনারা বলুন তো, এত সুন্দর জায়গায় এসেছি আর ফটোশ্যুট না করলে কি হয়? তাই তো আমিও ফটোশ্যুটে বিজি হয়ে গেলাম। অনেক সুন্দর সুন্দর ছবি উঠিয়েছি আমি এখানে। আর আসলে প্রকৃতি এত সুন্দর, চারপাশের পরিবেশটাই এত সুন্দর যে সব কিছুই সুন্দর মনে হয়।
তাড়াতাড়ি ফটোশ্যুট শেষ করে আমি তো ঝিনুক কুড়ানোর ব্যস্ত হয়ে গেলাম। উফ, এত সুন্দর সুন্দর ঝিনুক, কোনটা রেখে কোনটা নিব আমি ভেবেই পাচ্ছিলাম না। এক কথায় ঝিনুক বিচও বলা যায়, কারণ এখানে অসংখ্য ঝিনুক। উপরের নীল আকাশের সুন্দর ভিউটা একবার দেখুন, আর নিচে তো রয়েছে সেই জলরাশি। হ্যাঁ, বাংলাদেশ যে এত সুন্দর তা বাংলাদেশে জন্মগ্রহণ না করলে বুঝি জানতেই পারতাম না। তো আমাদের কিছু ফটোশ্যুট ডান হ্যাঁ, এখানে, এবং ছবিগুলো অনেক ভালো এসছে কিন্তু আমাদের। আচ্ছা, আপনারা যদি এখানে ঘুরতে আসেন, এখানে বিভিন্ন ফটোগ্রাফাররা রয়েছে, আপনারা তাদের মাধ্যমেও ছবি তুলতে পারবেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই বিষয়টা বার্গেনিং করে নেবেন, আপনারা কতগুলো ছবি নেবেন, কত করে প্রাইস পড়বে, তাহলে আশা করি পরবর্তীতে কোনো সমস্যা হবে না। যেমন আমার এই পাশে রয়েছে পাহাড় এবং এই পাশে সমুদ্র, আপনারা চাইলে দুই পাশেই ফটোগ্রাফি করতে পারেন, খুব সুন্দর একটা ভিউ আসবে। এক পাশে সমুদ্রের উত্তাল আওয়াজ এবং অন্য পাশে পাহাড়ের নির্জন প্রকৃতি, সব মিলে একটি খুব সুন্দর একটি মুহূর্ত তৈরি হবে আশা করছি। তবে ছবি তোলার ক্ষেত্রে ফটোগ্রাফারদের থেকে একটু সাবধান থাকবেন, তারা একই কোয়ালিটির ছবি অনেকগুলো তুলতে পারে, সেক্ষেত্রে আপনার বেছে নেবেন। হ্যাঁ, এবং ছবি তোলার আগে তাদের সঙ্গে একটু বার্গেনিং করে নেবেন, তাহলে আশা করি পরবর্তীতে সমস্যা হবে না। বড় বড় ডাব এখানে। দিস ওয়ান হ্যাঁ, মিষ্টি হবে। পানি শ্বাস কেমন ভেতরে? শ্বাস হবে, শ্বাস একটু হবে, শক্ত নাকি নরম? একটু শক্ত হবে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, মানে ভালো হয়। না, এটা ওরকম হবে পাতলা। এটা বড়। এটা কত দেবো? এটা রেডি মাছ। এটা রেডি মাছ। 250 টাকা। ডাব। আচ্ছা, এই এটা কেমন? এটা হবে ও যারা মানে ডাবের দাম বিভিন্নটার বিভিন্ন রকম। সবচেয়ে বড় যেগুলো সেগুলো চাইতেছে ওনার 250 টাকা। আর এই পাশে, হ্যাঁ এই পাশে একটু সাইজে ছোট, হ্যাঁ ওনারা এটার দাম রাখতেছে। মামা কত? এটা 200 না? এগুলো কত করে? এগুলো 200 200 করে। আপনারা আমি একটা ডাব দেবো, আপনি খাবেন? আমাকে বিশ্বাস করে খাবেন? তুমি কি সিলেক্ট করছো? না, হ্যাঁ, কোনটা ভালো হবে বলেন? এখান থেকে একটা ডাব খান, আবার শ্বাসে খেতে পারবেন, হ্যাঁ পানিও খেতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। এটা ভালো। দাও আমি চেক করতে। না, আপনি আমার কথা বিশ্বাস করে খান, নাইলে আপনার ইচ্ছা, আপনি খান। আপনার আচ্ছা, আমরা এখান থেকে নিতে চাচ্ছি তো, কিন্তু আপনারা তো প্রাইস একদম মানে যেটা সেটা একটু কমাচ্ছেন ওরা। জি মামা, বেশি দাম বললে তো- এনারই দোকান মূলত। বেশি দাম বললে তো আপনি এটা দেন, একটা ভালো দেখে দেন। একটু ডাব দেন। কোনটা দেখি? দিয়ে দাও। লম্বা। এই তো ডাব অবশেষে আমরা একটা কিনে ফেললাম। এত বড় ডাব আর এত পরিমাণে পানি ছিল, আমার ভিডিওটি দেখে আবারও ডাব খেতে ইচ্ছে করছে। ফাইনালি আমরা আমার একটা ডাব নিয়ে নিলাম, এবং তারা বলছে ডাবের পানি অনেক মিষ্টি হবে। সো দেখি পানিটা কেমন হয় খেতে। অনেক মিষ্টি পানি। মজা না? অনেক মজা। খেয়ে দেখো, সাগর পাড়ে ডাবের পানি, বাহ বাহ বাহ। খেয়ে দেখো। এত বড় ডাব। অনেক মিষ্টি পানি, অনেক মিষ্টি। দেখুন দিলা ভাই, আরে পরিচিত দিবি তো না হলে দিলেন। ও বা বেশি না ওরা এত আর তুমি সিনেমা বেশি না। দেখে আচ্ছা, এটা খাবো কিভাবে? ওটা দিবি। আচ্ছা আচ্ছা। এখানকার একটা মজার বিষয় হলো মানুষের পাশাপাশি এখানকার ছাগলও ডাব খায়, অর্থাৎ ডাবের যে মানে শক্ত অংশটা আছে সেটা ছাগল দিব্যি সুন্দর মতো খেয়ে নিচ্ছে। মজার ব্যাপার না? পাটুয়ার টেকের এই প্রবাল আর পাথরের রাজত্বে দারুণ কিছু মেমোরিজ অ্যান্ড পিকচার লক করে আমরা আবার ব্যাক করছি। তবে আমাদের আজকের রোড ট্রিপ কিন্তু এখানেই শেষ হচ্ছে না। যাওয়ার পথে যে স্পটগুলো মিস করেছিলাম, ফেরার পথে একে একে সেগুলোই এক্সপ্লোর করব। ফেরার পথে আমাদের প্রথম স্টপেজ হলো মেরিন ড্রাইভের ভীষণ সুন্দর একটা জায়গা। ইয়েস, দিস ইজ রিজুখাল। এখানে আপনারা চাইলে কায়াকিংও করতে পারেন।
রিজু খালের সেই পিসফুল ভিউ দেখে আমরা চলে আসলাম ইনানির মেইন বিচ পয়েন্টে। আর এখানে নামতেই চারপাশে পরিবেশটা পুরো বদলে গেল। রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর লোকাল শপস আর কালারফুল সব জিনিসপত্র দিয়ে সাজানো, যা দেখে সবারই মন ভালো হয়ে যাবে। খেলনা, খাবার, ড্রেস, জুতা, ঘর সাজানোর জিনিস সব কিছুই এখানে পাওয়া যায়। এখানে ঘুরতে এসে আপনিও চাইলে এখান থেকে আপনার পছন্দের জিনিস কিনে নিতে পারেন, তবে অবশ্যই দরদাম করে কিনবেন। ঘুরছি আর ঘুরছি। প্রতিটা বিচই মানে আলাদা আলাদা, আর প্রত্যেকটা বিচের সাথে সাথে সুন্দর বার্মিস মার্কেট রয়েছে, যেখানে সানগ্লাস থেকে শুরু করে জুতা, খাবার, কাপড় সব পাওয়া যায়। মানে সমুদ্রের পাড়ে যে সকল দোকান রয়েছে সেখানে আপনারা প্রয়োজনীয় সব কিছুই পেয়ে যাবেন, যেগুলো প্রয়োজন একটা মানুষের, কাপড় চোপড় থেকে শুরু করে। হ্যাঁ, সমুদ্র পাড়ে হাঁটার জন্য যে মানে বার্মিস জুতাগুলো লাগে, সেখানে এগুলো পাওয়া তো যায়। আমাদের পেছনে কিছু নৌকা রয়েছে যেগুলো দিয়ে জেলেরা মাছ ধরে। এখন সেগুলো তারা মাছ ধরা থেকে ফেরত এসেছে এবং আগামীকাল হয়তো তারা আবার যাত্রা করবে। তারা তাদের নৌকা এখানে নোংরা করে রেখেছে। এই তো আবারও আমরা যাত্রা শুরু করলাম এবং আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো দোলনা বিচ। সেখানে আমরা বেশ কিছু ফটো এবং ভিডিও শুট করব। নাম কি তোমার? মোহাম্মদ ফয়সাল। আচ্ছা, তুমি এখানে কি করো? এখানে সবাইকে ছবি তুলে, আচ্ছা, এগুলো শিখছো কোথায় থেকে তুমি? সবাইকে ছবি তুলতে তুলতে অভ্যাস। আচ্ছা, তুমি মানে এই জায়গাটার নাম কি বা তোমাকে? এটার নাম সোনারপাড়া দোলনা বিচ। আচ্ছা, তোমাকে এখানে থাকলে তো পাওয়া যাবে সবসময়। হ্যাঁ, সবসময় এখানে থাকলে পাওয়া যায়। আচ্ছা, দোলনা বিচ ঘোরার পর আমরা আরও একটি বিচ খুঁজে পেলাম, যেটার নাম ফান ফেস্ট বিচ। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেখানে প্রবেশ করতে পারলাম না, কারণ মেন গেট বন্ধ ছিল। কি আর করার, তাই টাইম ওয়েস্ট না করে আমরা আবারও গাড়িতে উঠে পড়লাম এবং রওনা দিলাম আমাদের সর্বশেষ স্পট হিমছড়িতে। আর হ্যাঁ, এখন আমরা এসেছি শীতল পানির একমাত্র ঝর্ণা দেখার স্থান হিমছড়িতে। হিমছড়িতে প্রবেশ পথে রয়েছে অনেকগুলো লোকাল শপ, আপনারা চাইলে এখান থেকেও কেনাকাটা করতে পারেন। এই সবগুলোতে ঝিনুক পুঁতি তৈরি এমন সব ইউনিক জিনিস পাওয়া যায়, তাই এখানে আসলে আপনাদেরও চোখ আমার মতো আটকে যেতে পারে। তবে হিমছড়ি মেইন পয়েন্টে যেতে হলে অবশ্যই টিকিট কেটে নিতে হবে, আর বরাবরই আমার হাজবেন্ড সেই কাজটি করে। আমরা টিকিট নিয়ে নিলাম। জন প্রতি টিকিটের মূল্য 40 টাকা করে। টিকিট সংগ্রহ করে আমরা ভিতরে প্রবেশ করলাম, কিন্তু ততক্ষণে অনেক ক্লান্তি আর গরম লাগছিল। মন চাচ্ছিল হোটেলে ফিরে যাই, আবার অন্যদিকে মন চাচ্ছিল যে এই হিমছড়ির সৌন্দর্য উপভোগ না করে কিভাবে হোটেলে যাব। তাই তো ভিতরে প্রবেশ করেই ফেললাম। এখন শুরু হবে আমাদের পাহাড়ে ওঠার অভিযান। কত এটা? 50। পাহাড়ে ওঠার আগে আমরা এনার্জি করে নিচ্ছি আইসক্রিম খেয়ে। অনেক দূর যেতে হবে এবং অনেক লম্বা সিঁড়ি, এটাই দিয়ে আমাদের অনেক উপরে উঠতে হবে। দেখি উপরে আমাদের জন্য কি অপেক্ষা করছে।
সিঁড়ির পাশে একটি সাইনবোর্ড দেওয়া রয়েছে, যেখানে কিছু সতর্কতা বাণী দেওয়া হয়েছে, যেগুলোর কারণে পরিবেশ দূষিত হয়ে যায়, এগুলো করতে নিষেধ করা হচ্ছে। ইতিমধ্যে আমরা পাহাড় বেয়ে উঠছি এবং পাশ থেকে সমুদ্রের অনেক বিশাল বিশাল গর্জন শুনতে পাচ্ছি। আমরা মূলত সারাদিনের জন্য একটি অটো রিজার্ভ করে এসেছি। আপনারা চাইলে লোকালভাবে আসতে পারেন কলাতলি বা ডলফিন মোড় থেকে। সেক্ষেত্রে আপনার লোকাল ভাড়া পড়বে জনপ্রতি 50 টাকা করে। আর যদি রিজার্ভ করে আসেন সেক্ষেত্রে 200 থেকে 250 টাকা ভাড়া পড়বে। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বার্গেনিং করে নিতে হবে ড্রাইভারদের সাথে, নয়তো ঠকে যেতে পারেন। আর অন্যান্য জায়গার মতো এখানেও বেশ কিছু ফটোগ্রাফার রয়েছে, আপনারা তাদেরকে বলে ছবি তুলতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই ছবি তোলার আগে বার্গেনিং করে নেবেন, কারণ এখানে সব জায়গাতেই ফটোগ্রাফার কম বেশি থাকে, কিন্তু তাদের সাথে কথাবার্তা বলে ছবি তুলে বিষয়টা অনেক ভালো হবে। কি অবস্থা, আসতে পারতেছো না? হাঁপাই গেছি। জানি না কতটুকু উঠতে পারলাম, আরও কতটুকু উঠতে হবে সেটাও বলতে পারছি না, দেখা যাক। এবার তো আর সিঁড়িও নাই। আমরা আস্তে আস্তে আগাই। প্রায় 200 এর উপর সিঁড়ি বেয়ে অবশেষে আমরা সেই পাহাড়ের চূড়ায় পৌঁছে গেলাম। আর এখানে রয়েছে একটা ফটো বুথ, যেখানে সবাই সুন্দর সুন্দর পিকচার তুলতে পারছে। এই যে দেখছেন, অনেকেই তাদের স্মৃতি সংরক্ষণ করে রাখছে। এতটা কষ্ট করে উপরে ওঠার পর এই ভিউটা সামনে যখন আসে, সত্যি বলতে শরীরের সব ক্লান্তি জাস্ট 1 সেকেন্ডে গায়েব হয়ে যায়। পাহাড়ের এই চূড়া থেকে মেরিন ড্রাইভ আর সমুদ্রের বার্ডস আই ভিউটা আসলেই অসাধারণ। শুধু এই ভিউটার জন্যই হিমছড়িতে আসা একদম ওর্থ ইট। এবার আসি একটু রিয়েলিটি চেকে। আপনারা যারা এখানে বিশাল ঝর্ণা দেখার আশা নিয়ে আসেন, তারা একটু ডিসঅ্যাপয়েন্টেড হতে পারেন, বিশেষ করে অফ সিজনে। সো আমার ফাইনাল ভার্ডিক্ট হলো, আপনারা যদি ট্রেকিং পছন্দ করেন আর পাহাড়ের উপর থেকে সমুদ্রের ম্যাজিক্যাল ভিউটা লাইভ দেখতে চান, তাহলে হিমছড়ি ডেফিনেটলি আপনার বাকেট লিস্টে রাখা উচিত। অন্যথায় শুধু ঝর্ণা দেখতে চাইলে এটা স্কিপ করতে পারেন। আর আমরা কিন্তু হিমছড়ির ঝর্ণাটা আপনাদের দেখাতে পারছি না, কারণ ঘড়ির কাঁটা বলছিল সূর্য ডুবতে আর বেশি দেরি নেই। আর মেরিন ড্রাইভের এই ডে ট্রিপে এসে যদি সানসেটটাই মিস করি, তাহলে পুরো জার্নিটাই বৃথা। প্রকৃতি যেন তার সবটুকু রং ঢেলে দিয়েছে আজকের এই সূর্যাস্তে। এই ম্যাজিক্যাল ভিউটার সামনে দাঁড়ালে আসলে মুখে আর কোনো কথা আসে না। আমরা আজকে সারাদিন এই ভাইয়ের সাথে ঘুরলাম। ভাই, আপনার নামটা জানাবেন প্লিজ। আপনার নামটা বলবেন প্রথমে। আমার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন। আচ্ছা, আপনি মূলত এখানেই অটো চালান, তাই তো? জি, আমি সবসময় এগোল দিতেই থাকি। আচ্ছা, আপনার নাম্বারটা কাইন্ডলি জানাবেন আমাদের দর্শকদেরকে। আমার ফোন নম্বর হচ্ছে 01637608431। আচ্ছা, ভাইয়া অনেক ভালো মনের মানুষ। আপনারা যারা আসবেন অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে ঘুরতে পারবেন। আর ভাইয়ার নাম্বারটা অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেখবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সো কেমন লাগলো আমাদের আজকের এই ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ। As the chemicals they take us high.